ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো তোমরা যে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি বা গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি যে সমস্ত এক্সাম দিবে প্রত্যেকটাতেই কিন্তু কাজে আসতে পারে। এবং এই এমসিকিউ গুলোর সঙ্গে আমি কিছু এক্সট্রা পয়েন্ট আলোচনা করবো, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকে তোমরা দেখবে এবং নিজেরা তোমরা এটাকে অ্যাজ এ মক টেস্ট হিসাবে নিতে পারো। কতগুলো তোমরা পাচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো, প্রথম যে কোশ্চেন আছে, প্রথম প্রশ্ন কি আছে যে তেজস্ক্রিয়তার এসআই একক কি। দেখো, এই যে কোশ্চেন গুলো, এই কোশ্চেনটা কিন্তু মিসলেনিয়াস 2019 সালে এই কোশ্চেনটা কিন্তু এসেছে। তাহলে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখো, তেজস্ক্রিয়তার এসআই একক একটা ভালো করে জিনিস বুঝবে। তেজস্ক্রিয়তার একক যদি বলতো, তখন কিন্তু দেখো বেকারেলও আছে এখানে, বেকারেল এবং হচ্ছে কুড়ি, দুটোই কিন্তু আছে। এবার তোমাদের একটা কনফিউশন হতে পারতো যে তেজস্ক্রিয়তার একক মানে দুটোই তো হবে সেক্ষেত্রে। কিন্তু দেখো, এখানে একদম ক্লিয়ারিফাই করে বলে দিয়েছে যে এসআই একক। যখন এসআই একক বলে দিয়েছে তখন মনে রাখবে বেকারেল কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বেকারেল। কুড়ি কিন্তু হবে না, মাথায় খেয়াল রাখবে, কুড়ি কিন্তু হবে না। এবারে হতে পারে কুড়ি হচ্ছে তেজস্ক্রিয়তার একক, ঠিক আছে, বাট কিন্তু এসআই একক যখন বলে দিয়েছে তখন মনে রাখবে সেটা উত্তরটা, সঠিক উত্তর কিন্তু বেকারেল হয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে আমরা একটু ভালো করে দেখে নিই। আচ্ছা, আগে একটু তোমাদের বলে দিই আমি। দেখো, এই যে অ্যাম্পিয়ার, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, ঠিক আছে, প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। ভোল্ট, ভোল্টটা কি না বিভব প্রভেদ, বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্ট। ঠিক আছে, বিভব প্রভেদের একক হচ্ছে কি না ভোল্ট। এটা ডোল্ট লেখা আছে, অ্যাকচুয়ালি এটা ভোল্ট হবে। আচ্ছা, তারপরে দেখো কুড়ি আছে, তো কুড়ি এটা বললাম, এটা করার দেখার দরকার নেই। চলো, আচ্ছা, এবং দেখো এই তেজস্ক্রিয় থেকে দু একটা কোশ্চেন আসে, যেমন তোমার পরীক্ষা আসে যে তেজস্ক্রিয়টা একটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া। ঠিক আছে, এই তেজস্ক্রিয়তা আমি তোমাদের অন্যদিন পড়িয়ে দেবো। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, বলছে সাধারণত অধাতু বিদ্যুৎ পরিবাহী নয়। দেখো, নিশ্চয়ই আমরা জানি যে যে কোনো নন মেটাল সে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না, যেমন মেটাল পারে কিন্তু নন মেটাল কিন্তু পারে না। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? তাহলে দেখো, নিচের এই যে দেওয়া আছে এর মধ্যে কোনটা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎকে পরিবহন করতে পারে? খুব ভালো কোশ্চেন। দেখো, এটা কি হবে না গ্রাফাইট। গ্রাফাইট মনে রাখবে, এটা হচ্ছে অধাতু হলেও এটা কিন্তু তাপ এবং তড়িতে সুপরিবাহী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দেখো মিসলেনিয়াস 2019 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। দেখো, এই যে দেখতে পাচ্ছি কয়েকটা জিনিস আমি তোমার আলোচনা করবো বলেছি। দেখো, হিরে, হিরে মনে রাখবে আমাদের প্রকৃতির মধ্যে সব থেকে, যদি বলা হয় যে প্রকৃতির মধ্যে ন্যাচারাল সব থেকে হার্ডেস্ট এলিমেন্ট কোনটা, মনে রাখবে এই হিরে। হিরে কিন্তু সব থেকে হার্ডেস্ট, পরীক্ষায় কিন্তু আসলেও আসতে পারে। হার্ডেস্ট মানে সব থেকে শক্ত আর কি, হ্যাঁ, হার্ডেস্ট। দেখো, প্রশ্ন পড়ে যে হিরেকে কাটতে কি ব্যবহার করা হয়। হিরে কাটতে, এই হিরেকে কাটতে কি ব্যবহার করে, এটা ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটা এসেছে ডাব্লিউবিসিএস এ। মনে রাখবে B4C, বোরন কার্বাইড। বোরন কার্বাইড মনে রাখবে হিরে কাটতে কিন্তু সাহায্য, মানে হিরে কাটতে ব্যবহার করা হয়। সালফার দেখতে পাচ্ছ, সালফার পরীক্ষায় এসেছে। সালফার যেটি জানতে হবে সেটি হচ্ছে বিউটি পার্লারে, ঠিক আছে, হেয়ার কে স্ট্রেটনিং এর জন্য কিন্তু এই সালফারটা কিন্তু ব্যবহার করা হয়। তাহলে পরীক্ষায় কিন্তু এসেছে, এটাও ডাব্লিউবিসিএস এ এসেছে কিন্তু, হ্যাঁ, বিউটি পার্লার, বিউটি পার্লারে হেয়ার স্ট্রেটনিং, হ্যাঁ, হেয়ার, চুলের, হ্যাঁ, চুলকে সোজা করতে আর কি, এটা ব্যবহার করা হয় সালফার। আচ্ছা, ফুলেরিন, ফুলেরিনের সংকেতটা পড়ে, ঠিক আছে, C60, C60 এটা ফুলেরিনের সংকেত কিন্তু। যেগুলো বললাম বেসিক, এগুলোই দেখো, এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় বারবার কোশ্চেন আসছে। বেশিরভাগ উদ্ভিদ নাইট্রোজেন শোষণ করে কি পদ্ধতিতে? খুব ভালো প্রশ্ন। কি আছে, নাইট্রেট, নাইট্রাইট এবং ইউরিয়া। তো এটা সঠিক উত্তর কি হবে? দেখো, তাহলে মনে রাখবে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইট্রেট, নাইট্রাইট এবং ইউরিয়া। নাইট্রেট, নাইট্রাইট এবং ইউরিয়া। দেখো, এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, ইউরিয়া, এই যে ইউরিয়া থেকে একটু বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন ইউরিয়া মনে রাখবে এটাই হচ্ছে প্রথম জৈব যৌগ, ঠিক আছে, ফার্স্ট জৈব যৌগ, প্রথম জৈব যৌগ, প্রথম আবিষ্কৃত, আবিষ্কৃত জৈব যৌগ।
জৈব যৌগ। এবং এটার আবিষ্কারক নাম কিন্তু পরীক্ষায় এসেছে। আবিষ্কারককে, আবিষ্কারকের নাম কিন্তু পরীক্ষায় এসেছে এবং ইম্পর্টেন্ট রাখবে, ফ্রেডরিক ওলার। ঠিক আছে, ফ্রেডরিক ওলার। ফ্রেডরিক ওলার। ঠিক আছে, অ্যাকচুয়াল ইংলিশটা এরকম আর কি, WHLER। ঠিক আছে, ওলার, ফ্রেডরিক ওলার, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চলো এরপরে দেখে নিই আমরা। বলছে 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিক হলো, তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী কোনটি? খুব ভালো প্রশ্ন। দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য বিভিন্ন হরমোন কিন্তু দায়ী হয়। যেমন আমরা জানি যে উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে কি না অক্সিন হরমোন। কি হরমোন? অক্সিন হরমোন। উদ্ভিদ হরমোন থেকে কয়েকটা খুব পরীক্ষায় আসে কিন্তু, অক্সিন হরমোন, জিবারেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন, এই হরমোনগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই যে IA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মনে রাখবে, এটাই হচ্ছে তোমার অক্সিন হরমোন আর কি। তো এটি কি করে না উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। এবং পরীক্ষায় একটা আসে যে উদ্ভিদের বৃদ্ধি, এই উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয় কে? বাধা দেয় কে? ঠিক আছে, মনে রাখবে বাধা দেয় অ্যাবসিসিক অ্যাসিড, পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড মনে রাখবে এটি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু বাধা দেয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড তোমরা জানো যে লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। ক্লোরোফিল, ক্লোরোফিল বুঝতেই পারছো যে ক্লোরোফিল থাকলে গাছের পাতা কি হয়? সবুজ হয়। এবং ক্লোরোফিল যদি না থাকে তখন ক্লোরোসিস রোগ হয়। ঠিক আছে, এবং এটার অভাবে, এটা খুব ইম্পর্টেন্ট, অভাবে কি রোগ হয়? ক্লোরোসিস রোগ, ক্লোরোসিস ডিজিজ বা ক্লোরোসিস রোগ কিন্তু হয়। তাহলে এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই দেখে নিবে। এরপর দেখো কি আছে, 5 নাম্বার প্রশ্ন বলছে সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন, ফ্রি অক্সিজেনটা কোথা থেকে আসে? এই যে পরিবেশের মধ্যে ফ্রি হয়ে যাচ্ছে, তাই তো। তো এটা মনে রাখবে জল থেকে, ওয়াটার থেকে আসে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে? এই জল থেকে আসে, ওয়াটার থেকে আসে, ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, গ্লুকোজ C6H12O6, তাই তো আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু গ্লুকোজ উৎপন্ন হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমরা দেখে নেবে। এবং একটা কোশ্চেন সময় খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পরীক্ষায় এটা এসেছে যে সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ তার মানে সূর্য থেকে যে আসা আলোক শক্তি সেটাকে স্থিতি শক্তি বা রাসায়নিক শক্তি রূপে কিন্তু সঞ্চিত রাখে। এটাই কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, রাসায়নিক শক্তি মনে রাখবে, রাসায়নিক, রাসায়নিক শক্তি। ঠিক আছে, রাসায়নিক শক্তি বা কি বললাম স্থিতি শক্তি, স্থিতি শক্তি। ঠিক আছে, তাহলে সূর্যের যে সূর্য থেকে আসা আলোক শক্তি, ঠিক আছে, সেটা রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি বা স্থিতি শক্তি, এইটা রূপে কিন্তু সঞ্চিত থাকে ফলের মধ্যে। কার মধ্যে থাকে? ফলের মধ্যে কিন্তু সঞ্চিত থাকে। এবং যখন সেটাকে আমরা খাই তখন কিন্তু আমরা এনার্জি পাই। দেখো, আমরা ফল থেকে এনার্জি পাই অবভিয়াসলি। তাহলে এই যে প্রশ্ন হয় যে ফলের মধ্যে যে শক্তিটা আসলো কোথা থেকে আসলো, তাহলে যেটা এসেছে কোথা থেকে? সূর্য থেকে কিন্তু। এই জন্য আমরা দেখবে পড়ি যে পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হচ্ছে কি না সূর্য। অ্যাকচুয়ালি সূর্য থেকে কিন্তু সমস্ত রকম শক্তি কিন্তু আসছে আর কি। এবং তোমরা এটাও জানো যে শক্তিকে কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এই পৃথিবীতে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়। যেমন বললাম তোমার, সূর্য থেকে আলোক শক্তি পৃথিবীতে আসছে ফলের মধ্যে সঞ্চিত থাকতে কি রূপে? রাসায়নিক শক্তি বা স্থিতি শক্তি রূপে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো এরপরে আমরা দেখে নিই কি আছে। 6 নম্বর প্রশ্ন বলছে সৌরশক্তির ফলাফল হলো, দেখো সৌরশক্তি খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন হয় যেটা, এই যে সৌরশক্তি এর মধ্যে, এই যে সূর্যের মধ্যে শক্তি উৎপন্ন হচ্ছে কোন পদ্ধতিতে? নিউক্লিয় সংযোজন না নিউক্লিয়
বিভাজন। মনে রাখবে নিউক্লিয় সংযোজন, ঠিক আছে, নিউক্লিয় 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 সংযোজন, এই পদ্ধতিতে মনে রাখবে কি না সূর্যের যে সৌর শক্তি এই তোমার কিন্তু নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে কিন্তু জমা থাকছে, ঠিক আছে। এবং দেখো তোমরা নিশ্চয়ই জানো যে নিউক্লিয় সংযোজনকে নিউক্লিয়ার ফিউশনও বলা হয়। হ্যাঁ, যে ফিউশন দেখতে পাচ্ছ, পারমাণবিক ফিউশন, ঠিক আছে, এটা কার হয়? অ্যাকচুয়ালি হিলিয়াম এবং হাইড্রোজেন, ঠিক আছে। এটাও পরীক্ষায় কিন্তু আসে যে হিলিয়াম এবং হাইড্রোজেন কিন্তু ওই সৌরশক্তির মধ্যে কিন্তু থাকে। হ্যাঁ, দেখো এই যে প্রশ্ন এটাই কিন্তু এসেছে। তাহলে এবং আরো একটা জিনিস মাথায় রাখবে, নিউক্লিয় সংযোজন আরো একটি ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন বোমা, ঠিক আছে। হাইড্রোজেন বোমা তৈরি হয় কোন মানে হাইড্রোজেন বোমার মধ্যে ধরো হাইড্রোজেন বোমা কোনো জায়গায় ফেলা হলো, তখন কি পদ্ধতিতে মানে কি পদ্ধতি কি প্রসেসে এটা তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, আমরা জানি হাইড্রোজেন বোমা খুব ডেঞ্জারিয়াস বোমা। তো এটা মনে রাখবে এই নিউক্লিয় সংযোজন। দেখো নিউক্লিয় বিভাজনে মনে রাখবে না কম মানে তুলনামূলক নিউক্লিয় সংযোজনের থেকে নিউক্লিয় বিভাজনে কম হচ্ছে শক্তি উৎপন্ন হয়, বাট নিউক্লিয় সংযোজনে সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয়। যেমন পরীক্ষায় আসে যে পারমাণবিক বোমা, পারমাণবিক বোমা এটা কি মানে কি হয় এর মধ্যে যখন নিউক্লিয় বিভাজন না নিউক্লিয় সংযোজন, মনে রাখবি এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন, ঠিক আছে, নিউক্লিয় নিউক্লিয় বিভাজন, ঠিক আছে। এবং সূর্যের মধ্যে কি বললাম কি পদ্ধতি শক্তি উৎপন্ন হচ্ছে? নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে, নিউক্লিয়ার ফিউশন, একটু মনে রাখবে। এখানে দেখো সান, আমরা জানি সান মানে সূর্য, সান আছে ইউ আছে, এখানে দেখো ফিউশন ইউ আছে, তো এরকম মনে রাখা কিন্তু ইজি। তাহলে নিউক্লিয়ার ফিউশন। চলো এরপরে কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলছে মানুষের মেরুদণ্ডে স্নায়ুর সংখ্যা হলো, দেখো অ্যাকচুয়াল সুষুম্না স্নায়ুর সংখ্যা চেয়েছে এখানে। তাহলে আমরা জানি যে সুষুম্না স্নায়ু আমাদের মেরুদণ্ডের মধ্যে কতগুলি থাকে? 31 জোড়া। তাহলে আমাদের সুষুম্না স্নায়ু, দেখো এই কোশ্চেনটা মনে রাখবে, সুষুম্না স্নায়ু, সুষুম্না স্নায়ু এটা কত জোড়া? 31 জোড়া, ঠিক আছে, 31 জোড়া। আর যদি বলা হয় টি তখন মনে রাখবে 62 টি, ঠিক আছে, 31 দুগুণে 62 টি হয়ে গেল। আর যদি বলা হয় করোটিক স্নায়ু, ঠিক আছে, করোটিক স্নায়ু, এটাও পরীক্ষা আছে, ঠিক আছে। করোটিক স্নায়ু মনে রাখবে 12 জোড়া, ঠিক আছে, 12 জোড়া। তাহলে এটাও ইম্পর্টেন্ট, করোটিক স্নায়ু ইম্পর্টেন্ট এবং সুষুম্না স্নায়ু ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু পরীক্ষায় এসেছে। 12 জোড়া বা 24টি, ঠিক আছে, কটি? 24টি, 12 দুগুণা 24। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলছে ফল পাকানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? তাহলে ফল পাকাতে কি ব্যবহার করা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু এটাও বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার দেখতে পাবে তোমরা। ফল পাকানোর জন্য আমরা ইথিলিন ব্যবহার করি, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল ইথিলিন ব্যবহার করা হয়, C2H4, C2H4, ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার মিথেন আছে, মিথেন হচ্ছে CH4, ঠিক আছে, মিথেন একটা গ্রিন হাউস গ্যাস এবং এটা হচ্ছে আলেয়া সৃষ্টি করে। হুম, এবং মিথেন হচ্ছে সরলতম হাইড্রোকার্বন। অনেক কিছু মিথেন থেকে কোশ্চেন পড়ে, আমি পরে পড়বো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলছে সংকট তাপমাত্রায় সংকোচনের সময় গ্যাসগুলি তরলে পরিণত হয়, কারণ কি? তা দেখবে এই যে গ্যাসগুলো, ধরো গ্যাসের যে অণুগুলো আছে, ঠিক আছে, গ্যাসের মধ্যে ধরো বিভিন্ন রকম অণু আছে, তো এই অণুগুলো যখন সংকট তাপমাত্রা, যখন তাপমাত্রা মানে একদম সংকট তাপমাত্রায় পৌঁছে যায়, তখন মনে রাখবে এই যে অণুগুলো কিন্তু একদম কাছাকাছি হয়ে যায়। দেখো আমরা জানি যে পৃথিবীতে প্রত্যেকটা বস্তু একে অপরকে কিন্তু একটা আকর্ষণ করছে একটা আন্তঃআণবিক বল দ্বারা, ঠিক আছে। তাহলে এটা কারণটা কি? এরা তরলে পরিণত হয়ে যাচ্ছে কেন? কারণ বললাম এর মধ্যে অণুগুলির মধ্যে কি থাকে না আন্তঃআণবিক একটা বল থাকে। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা কিন্তু পরীক্ষায় আসতেও পারে, ঠিক আছে। চলো বলছে যখন চালের জলে কয়েক ফোঁটা আয়োডিনের দ্রবণ যোগ করা হয় তখন দ্রবণটি নীল কালো রং ধারণ করে।
এর অর্থ চালের জলে রয়েছে। দেখো চাল, আমরা জানি যে চালটা কি, চালটা একটা হাইড্রোকার্বন, তাই তো, সরি, চালটা হচ্ছে একটা তোমার কার্বোহাইড্রেট, কার্বো কার্বোহাইড্রেট, তাই তো। দেখো এত যদি কথা আমরা নাও বুঝতে পারি, এখন চাল মানে আমরা কার্বোহাইড্রেট এটি কিন্তু জানি, প্রোটিন বা ফ্যাট এগুলো কিন্তু নয়। দেখো এখানে প্রথমে দিয়েছে চর্বি, চর্বি মানে তো প্রোটিন, তাহলে আমি কেটে বাদ দিলাম, কারণ এর মধ্যে আমি প্রোটিন পাবো না, চালের দলে কোনো প্রোটিন পাবো না। দেখো এখানেও প্রোটিন, জটিল প্রোটিন এবং সরল প্রোটিন দিয়ে দিচ্ছে। তাহলে দেখো কিছু কোশ্চেন যদি তোমাদের নাও জানা থাকে, তোমরা কিন্তু অপশন এলিমিনেশন করে দেখো উত্তর বের করে দিলাম। আমি শুধু অপশন কাটলাম যে কোনগুলো হবে না, ঠিক আছে, সেগুলো দেখো অটোমেটিক্যালি কিন্তু উত্তর তোমার বেরিয়ে গেছে। দেখো স্টার্চই সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ক্যালসিয়াম কার্বনেট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে আমরা জানি যে ক্যালসিয়াম আছে 40, কার্বনের হচ্ছে 12 এবং অক্সিজেনের দেখো 16 হয়। 16 গুণিত তিনটা যেহেতু অণু হয় 348, দেখো টোটাল যোগ করলে 40 প্লাস 12 প্লাস প্লাস 48, দেখো টোটাল 100। তাহলে এই 100 এর মধ্যে কত আছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম আছে 40 ইন্টু 40, সরি ইন্টু 100, তাহলে 100 কেটে গেল, তাহলে কত হলো 40% হলো। তাহলে ভালো করে বুঝো যে টোটাল আমি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আমি দেখলাম কত না 100, এই 100-র মধ্যে ক্যালসিয়াম আছে কত 40। দেখো 100-র মধ্যে যখন ক্যালসিয়াম 40 থাকবে, যখন এটাকে পার্সেন্টেজ করব গুণিত 100 করতে হয়, তাহলে 0 0 এদিকে 100 কেটে গেল 40%, তাহলে শতকরা কত পার্সেন্ট আছে রাখবে 40%, এটা বাংলায় লেখা আছে 40%, ঠিক আছে, শতকরা 40% কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ। এবার যদি তোমাকে এখানে বলতো যে কার্বন কত আছে, তাহলে 12% হতো। যদি বলতো অক্সিজেন কত পার্সেন্ট আছে, 48% হতো। দেখো এগুলো নিজেরাই তোমরা পারবে। চলো এবার নেক্সট কি আছে আমরা একটু দেখে নিই। শর্ট সার্কিটের সময় বা ওভারলোডিং লোডিং থেকে গৃহস্থালী যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হলো আর্থিং, ফিউজের ব্যবহার, স্টেবিলাইজারের ব্যবহার এবং বৈদ্যুতিক মিটার ব্যবহার করা। দেখো মিটার তো তোমার রিডিং দেইতে তোমার কত ইলেকট্রিসিটি তুমি খরচা করলে সেটা। স্টেবিলাইজার দেখো তোমার ইলেকট্রিসিটিকে অ্যাকচুয়াল মানে কি বলবো, ধরো কিছু পরিমাণ বাড়িয়ে দেয়, বিশাল বাড়াই এরকম ব্যাপারটা নয় কিন্তু, হ্যাঁ। তো এটা হচ্ছে তুমি পার্টিকুলার একটা যন্ত্রতে দিতে পারলে, তুমি সব জায়গায় তো স্টেবিলাইজার লাগাতে পারবে না, তাহলে এটাও আমি কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখো আর্থিং আছে, ফিউজ আছে, এই দুটোর মধ্যে তোমাদের উত্তর কিন্তু হতে পারে। এর মধ্যে ফিউজটা মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট। ফিউজ যদি না থাকে তাহলে কিন্তু তোমার ঘরে যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় বা ওভারলোডিং হয়, তখন তোমার যা যন্ত্রপাতি ঘরে আছে সব কিন্তু পুড়ে যেতে পারে। এই জন্য কিন্তু মনে রাখবে ফিউজ তার ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং ফিউজ তারের মধ্যে কি কি থাকে পরীক্ষায় ইম্পর্টেন্ট, যে ফিউজ তারে পিবি থাকে প্লাস এসএন থাকে, ঠিক আছে, লেড থাকে এবং টিন থাকে, খুব ইম্পর্টেন্ট। তাহলে লেড এবং টিন থাকে কি না ফিউজ তারের মধ্যে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, ফিউজ তারে আমরা জানি যে উচ্চ রোধ হয়, ঠিক আছে, উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক, এই এই জিনিসটি ভালো করে বুঝবে। নিম্ন গলনাঙ্ক, কেন নিম্ন গলনাঙ্ক হয় না, ধরো কোনো কারণে তোমার ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি এসে গেছে বাইরে থেকে, তখন কি হবে, এর গলনাঙ্কটা নিম্ন হওয়ার কারণে এ কিন্তু অটোমেটিক্যালি গলে যাবে, ঠিক আছে। গলে যে কি হবে না তোমার বাড়ির যে তোমার যে অ্যাকচুয়াল কি হয় বলতো, ফিউজার কোথায় ব্যবহার করা হয় না, তোমার ধরো মেন তার থেকে, মেন ওয়্যার থেকে যখন তোমার বাড়িতে কারেন্ট আসলো, সেই মানে যখন একটা ওয়্যারের মাধ্যমে আনানো হয়, এই যে এখানে একটা ফিউজ কিন্তু ব্যবহার করা হয়, এবং এই ফিউজটা তোমার বাড়ির মধ্যে এটা কিন্তু চলে যায়, ঠিক আছে, মানে ফিউজ না, এটা তারের মাধ্যমে। তো এইখানে কিন্তু ফিউজটা ইউজ করা হয়, এইটা এখান থেকে যেটা আসছে এবং এই বাড়ির সঙ্গে, তাহলে এইখানটা যদি ফিউজ তারটা কেটে যায় তখন কি হবে, তোমার বাড়ির মধ্যে যে ইলেকট্রিসিটি এক্সট্রা যাওয়ার কথা সেটা যাবেই না, বাড়িতে পৌঁছাবেই না। তো এই জন্য মনে রাখবে এখানে কিন্তু ফিউজ তারটা ব্যবহার করা হয়, এবং ফিউজ তারের কি হয় বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন গলনাঙ্ক হয় এবং উচ্চ রোধ হয়, ঠিক আছে, রোধটা কিন্তু উচ্চ থাকে, ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখে নেবে তোমরা। এবং ফিউজ তার কি কি দিয়ে গঠিত আমি সেটাও বললাম, পিবিএসএন ইম্পর্টেন্ট। চলো এরপরে আমরা দেখি, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, ফিউজ তারের মধ্যে এই ফিউজ তারের মধ্যে একটি জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা ফিউজ তারের মধ্যে কিন্তু দেখতে পাবে যে
শ্রেণী সমবায় কিন্তু যুক্ত থাকে, শ্রেণী সমবায়, এটাও ইম্পর্টেন্ট। শ্রেণী সমবায়, দেখো আমরা জানি যে সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় এগুলো হয়, তাই তো? তাহলে এই যে এখানে এখানে রোধ কিন্তু কিভাবে থাকে না, রোধটা কিন্তু শ্রেণী সমবায় থাকে, ঠিক আছে? রোধটা কিভাবে থাকে, শ্রেণী সমবায় কিন্তু থাকে, এই কারণে উচ্চ রোধ হয়। চলো নেক্সট কোশ্চেন, বলছে যখন NaCl পানিতে দ্রবীভূত হয় তখন প্রতিটি Na+ আয়নকে ঘিরে থাকে। দেখো প্রতিটি Na+ আয়নকে ঘিরে থাকে, মনে রাখবে জলের অণু H2O, H2O মানে জলের অণু কিন্তু ঘিরে থাকে। এবার দেখো যেটা পরীক্ষা ইম্পর্টেন্ট, LaCl, NaCl হচ্ছে কি না খাদ্য লবণ, ঠিক আছে? খাদ্য লবণ, বা আমরা ইংলিশে বলি এটাকে কি বলা হয়, টেবিল সল্ট বলা হয়, ঠিক আছে? টেবিল সল্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে প্রশ্ন হবে যে খাদ্য লবণ বা টেবিল সল্টের সংকেত কোনটা, সংকেত হচ্ছে NaCl, ইম্পর্টেন্ট। চলো নেক্সট আমরা দেখে নিই, কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প এবং হচ্ছে CH4 কার্বন মনোক্সাইডের মধ্যে সর্বাধিক পরিমাণে গ্রিনহাউস গ্যাসটি হলো, দেখো ম্যাক্সিমাম গ্রিনহাউস গ্যাস, ভালো করে বুঝবে, ম্যাক্সিমাম গ্রিনহাউস গ্যাস যদি বলা হয় তখন আমরা রাখবে H2 বাষ্প, মানে কি এটা জলীয় বাষ্প আর কি, ঠিক আছে? এটা হচ্ছে কি না জলীয় বাষ্প, জলীয় বাষ্প মনে রাখবে সব থেকে বেশি পরিমাণে যদি বলা হয় যে কোন গ্রিনহাউস গ্যাস থাকে, মনে রাখবে তোমার জলীয় বাষ্প, ঠিক আছে? আর যদি বলা হয় যে যে গ্রিন হাউস তৈরি হচ্ছে আর কি, গ্রিন হাউস এর মধ্যে মানে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, তার জন্য মেইন দায়ী কোন গ্যাসটা, মানে ওই কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু প্রধানত দায়ী, ঠিক আছে? প্রধানত এটি হচ্ছে দায়ী হচ্ছে কিসের জন্য না গ্রিন হাউস এফেক্টের জন্য, ঠিক আছে? গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী প্রধানত কোনটি, ঠিক আছে? এই তোমার কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নিই কি কোশ্চেন আছে। বৈদ্যুতিক তারগুলি একটি অন্তরক দিয়ে আবৃত থাকে, দেখবে যে কোনো একটা ইলেকট্রিক যে ওয়্যার থাকে সে ওয়্যার গুলো একটা অন্তরক দিয়ে ঢাকা থাকে, তাই তো? সাধারণত ব্যবহৃত উপাদান হলো, এই উপাদানের মধ্যে কি থাকে না PVC, পলিভিনাইল ক্লোরাইড। এই PVCর সম্পূর্ণ নাম কিন্তু পরীক্ষা আছে, পলিভিনাইল ক্লোরাইড, ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই কোশ্চেন গুলো আমি তোমাদের জন্য এনেছিলাম, সায়েন্সের কোশ্চেন। যদি তোমাদের ভালো লাগে এই সিরিজটা আরো শুরু করব, আরো অনেকগুলো করিয়ে দেবো যা যা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং তোমাদের আউট অফ 15 তোমরা কতগুলো পারলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আজকে এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবে এবং প্রিপারেশন চালিয়ে যাও। এখন এক্সাম হচ্ছে না, হয়তো কিছুদিন পরেই আমরা জানি যে 15ই জুলাই ওবিসি কেস কিন্তু ফাইনাল হিয়ারিং আছে। তো এই হিয়ারিং এর পরে হয়তো যদি সমস্ত সলিউশন হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা আবার অনেকগুলো কিন্তু হবে, এবং তোমরা নিশ্চয় জানো যে 2026-এ কিন্তু ভোট আছে, সুতরাং সরকার পক্ষ চাইবে অবশ্যই যে তার স্টুডেন্টরা যেভাবে ধরো এক্সাম অনেকগুলোই হয়নি, ঠিক আছে? বহু এক্সাম আমরা জানি প্রায় এক দশক ধরে, মানে প্রায় অনেক দিন ধরে কিন্তু সমস্ত এক্সাম গুলো হয়নি, ঠিক আছে? অনেক স্টুডেন্ট কিন্তু এক প্রকার খেপেই আছে। তো সরকার চাইবে যে পরীক্ষা নিতে, ঠিক আছে? এবং ওবিসি কেস মিটে যাওয়ার পরেই কিন্তু সমস্ত পরীক্ষা আবার শুরু হবে। তো নিজের প্রিপারেশন চালিয়ে যাও, কখনো বন্ধ করবে না, কারণ তুমি কোনো একটা জিনিস যখন চলতে চলতে হঠাৎ করে তুমি স্টপ করে দিবে না, তারপরে আবার শুরু করতে কিন্তু অনেক প্রবলেম হবে, অনেক কষ্ট হবে। সুতরাং প্রিপারেশন কিন্তু মাঝে হঠাৎ করে কেউ বন্ধ করে দেবে না, ঠিক আছে? তো এটাই বলার ছিল তোমাদেরকে, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, আশা করছি প্রত্যেকেরই রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? এখান পর্যন্ত আজকে, থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।